হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলো মিসেলেনিয়াস এবং ক্লাস 6 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা বা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? কোন লৌহ ইস্পাত কারখানাটি হচ্ছে সব থেকে বৃহত্তম? রৌরকেল্লা আছে, দুর্গাপুর, ভিলাই এবং বোকারো। তো আমাদের সব থেকে বড় লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই। তাহলে ভিলায় আছে কোথায় না? ছত্তিশগড়ে। তো আমাদের এই যে রৌরকেল্লা, দুর্গাপুর, ভিলাই, বোকারো, এই শিল্পগুলি আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে 1951 সাল থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। এই পঞ্চবার্ষিকীর ধারণা সোভিয়েত ইউনিয়নের সংবিধান সোভিয়েত মডেলে তৈরি করা। তো সোভিয়েত মডেলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1951 থেকে 56, যেটাকে বলা হয় হ্যারোল্ড ডোমাল মডেল। নেক্সট সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1956 থেকে 1961 পর্যন্ত। এই 1956 থেকে 1961 মধ্যে কি হয় না, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1951 থেকে 56 সময় কৃষিকাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানের সময় অর্থাৎ 1956 থেকে 1961, যেটা হচ্ছে আসলে মহালনবিশ মডেল, সেই সময় বেশ কিছু ভারী শিল্প কারখানা গড়ে ওঠে। তার মধ্যে দুর্গাপুর আছে, রৌরকেল্লা, ভিলাই এবং বোকারো। দুর্গাপুর যদি আমরা বলি, দুর্গাপুর আমাদের যেটা দামোদর নদীর তীরে, সেই দুর্গাপুর পশ্চিমবঙ্গের দুর্গাপুর হচ্ছে না ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠছিল। কার সহযোগিতায়? না ব্রিটেনের সহযোগিতায়। এরপরে আমরা দেখবো যে রৌরকেল্লা। রৌরকেল্লা হচ্ছে পশ্চিম জার্মানির সহযোগিতায়, জার্মানির না কিন্তু পশ্চিম জার্মানি, জার্মানির দুটো ভাগ ছিল তখন, পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠছিল হচ্ছে আমাদের রৌরকেল্লা। এবং ভিলাই বোকারো হচ্ছে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের, ভারতে কোন বাঁধটি বর্তমানে তামিলনাড়ু ও কেরালার মধ্যে বিতর্কের কারণ? তামিলনাড়ু ও কেরালার মধ্যে বিতর্কের কারণ হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ। এই মুল্লা পেরিয়ার বাঁধ হচ্ছে পেরিয়ার নদীর উপরে। মূলত পেরিয়ার জাতীয় নদী বলা হয় বা লাইফ লাইন বলা হয় কেরালার। তবে এই পেরিয়ার নদী কেরালার পাশাপাশি তামিলনাড়ুতেও আছে। তাই এই মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে পেরিয়ার নদীর উপর যেটি অবস্থিত, তামিলনাড়ু ও কেরালার মধ্যে বিতর্কের কারণ। এরপর আমরা দেখবো যে হীরাকুদ বাঁধ। আমাদের হীরাকুদ বাঁধ আমরা শুনেছি নাম। হীরাকুদ বাঁধ হচ্ছে না উড়িষ্যায় অবস্থিত। হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীর উপর অবস্থিত। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত, যেটাকে বলা হয় লাইফ লাইন অফ উড়িষ্যা। মহানদী ইজ কল্ড দ্য লাইফ লাইন অফ উড়িষ্যা। তাহলে নেক্সট হচ্ছে মেত্তুর বাঁধ। না, এই মেত্তুর বাঁধ হচ্ছে কাবেরী নদীর উপরে। মেত্তুর বাঁধ হচ্ছে তামিলনাড়ুতে। মেত্তুর বাঁধ কোন নদীতে? না কাবেরী নদীতে, যেটাকে আমরা বলি দক্ষিণের গঙ্গা। সেই কাবেরী নদীর উপরে আছে মেত্তুর বাঁধ। কোন ডিস্ট্রিক্টে? না কোন রাজ্যে, স্টেটে? না তামিলনাড়ু রাজ্যে আছে। তো 3 নম্বর আমরা দেখবো যে কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়, মানে হু ইজ কল্ড দ্য ফাদার অফ হোয়াইট রেভলিউশন। সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন মানে দুগ্ধ বিপ্লবের জনক কাকে বলা হয়? আমরা জানি তিনি হচ্ছে ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। আর আমরা যদি দেখি নরম্যান বরলগ আছে, তাহলে গোটা পৃথিবীর যদি বলা হয় সবুজ বিপ্লবের জনককে, তাহলে উনি হলেন না নরম্যান বরলগ। কিন্তু যদি বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনককে, তিনি অধুনা মারা গেলেন, 3-4 মাস আগে মারা গেছেন, তার নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন, কিন্তু গোটা ওয়ার্ল্ডে সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বরলগ। অনেক সময় কোশ্চিন আছে যে সবুজ বিপ্লব কৃষি ক্ষেত্রে প্রথম এক্সপেরিমেন্ট নরম্যান বরলগ কোথায় ঘটছিল, তাহলে সেটা হচ্ছে না মেক্সিকোতে। সেকেন্ড কথায় না আমেরিকা যুক্তরাষ্ট্রের তৃণভূমি একটা অঞ্চল, তার নাম হচ্ছে প্রেরি। উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চল প্রেরিতে তিনি সেকেন্ড এক্সপেরিমেন্ট করেছিলেন। তাই নরম্যান বরলগের আদর্শে দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা দেখবো এম.এস. স্বামীনাথন কিন্তু ভারতে সবুজ বিপ্লব ঘটাচ্ছে। এবং এই সবুজ বিপ্লব প্রধানত কোন শস্যের ক্ষেত্রে ছিল? না গম চাষের ক্ষেত্রে ছিল। এবং তৃতীয় যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল,
তখন কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে এই সবুজ বিপ্লবের প্রভাব পড়ে। কি চাষের ক্ষেত্রে? না গম চাষের ক্ষেত্রে। তোমরা আমাকে জানাবে যে গমের গবেষণাগার কোথায় আছে। আমি জানি ধানের গবেষণাগার আছে কটক, উড়িষ্যার কটক। ধানের আরেকটা গবেষণাগার কেন্দ্র আছে দিল্লির পুসায়। এবং আন্তর্জাতিক যদি আমরা বলি ধানের গবেষণাগার, তাহলে ফিলিপিন্সের রাজধানী মেলিনায় আছে। আর গমের গবেষণাগার ভারতে কোথায় আছে? না গমের গবেষণাগার কোথায় আছে? না গমের গবেষণাগার আছে দিল্লির পুসায়, যেখানে ধানের আরেকটা গবেষণাগার আছে। যদিও ধানের মেইন গবেষণাগার কোথায়? মেইন গবেষণাগার না উড়িষ্যার কটকে আছে। উড়িষ্যার কটকে আছে। আন্তর্জাতিক গম গবেষণাগার কেন্দ্র হচ্ছে মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে। ওইগুলো পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমাদের এরপর দেখো এম এর স্বামীনাথন হয়ে গেল। প্রশান্ত চন্দ্র মহালনবিশ, যিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার জনক। তাহলে প্রশান্ত চন্দ্র মহালনবিশ মনে রাখবে। চার নম্বর দাগে কি আছে? নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে স্কেলার রাশি যদি বলি কোন, আমরা জানি স্কেলার রাশি হচ্ছে যার মান আছে শুধু, যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, ডাইরেকশন নেই। যে সমস্ত রাশি কি আছে? না অনলি ম্যাগনিটিউড আছে কিন্তু কি নেই? ডাইরেকশন নেই। সেই সমস্ত রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান ও দিক উভয় আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে আমরা দেখি ভর, ভর হচ্ছে মাস। তাহলে মাস বা ভর এর শুধুমাত্র মান আছে, এর কোনো ডাইরেকশন নেই। অন্যদিকে ভরবেগ, বল, ওজন এদের সবারই কি আছে? না দিক ও মান দুটোই আছে। তাই এই তিনটে হচ্ছে ভেক্টর রাশি। অন্যদিকে ভর হচ্ছে স্কেলার রাশি, কেন? এর কোনো দিক নেই, শুধু মান আছে। নেক্সট, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস। তাহলে সূর্যের অভ্যন্তরে যদি আমি দেখি অকল্পনীয় শক্তির উৎস, তাহলে আমি কি দেখবো? না সংযোজন, নাকি বিয়োজন, নাকি অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, নাকি নান অফ দিস। তাহলে আমরা যদি দেখি এখানে যে সংযোজন যখন হয় দুটো ইলেকট্রনের মধ্যে, যখন সংযোজন হয় তখন কি হয়? না সব থেকে বেশি এনার্জি উৎপন্ন হয়। আর বিয়োজনে কি হয়? না মৌলগুলো ভেঙে যায়, সেখানে এনার্জি তুলনামূলকভাবে কম উৎপন্ন হয়। তাহলে আমাদের ইংরেজি অনেক সময় শব্দ দিয়ে দেয় ফিশন আর ফিউশন। তাহলে একটা ওয়ার্ড আছে কি? ফিশন, আর একটা হচ্ছে ফিউশন। ফিউশন, তাহলে ফিউশনে কি আছে? ফিস ফিস, কি আছে? না ফিস ফিস। তাহলে যখন ফিস ফিস থাকবে, ফিস ফিস মানে কি? ফিস ফিস করে কথা বলে, মানে নিম্ন সুরে কথা বলা, মানে এনার্জি কম লাগছে। তার মানে যখন ফিউশন হবে তখন সেটা হবে কি? না বিয়োজন। কি হবে? না বিয়োজন হবে। বিয়োজন মানে তুলনামূলকভাবে কম এনার্জি রিলিজ করবে, লেস এনার্জি রিলিজ, লেস এনার্জি রিলিজ, লেস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ। কম পরিমাণে কি হবে? না এনার্জি কি হবে? বের করবে। আর যেখানে ফিউশন হবে সেখানে কি হবে? না সংযোজন হবে। সংযোজন হবে। সংযোজন হবে কি হবে? না হাইয়ার অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ, বেশি পরিমাণে শক্তি কি করবে? নির্গত করবে। তার মানে কি? সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় মানে অফুরন্ত শক্তির উৎস হচ্ছে, তাহলে অবশ্যই সেটা না সংযোজন, মানে হচ্ছে ফিউশন, না ফিউশন, ফিউশন, ফিউশন মানে সংযোজন। এবার তাহলে সংযোজন কোথায় হয়? না সূর্যের অভ্যন্তরে হয়। তারপর হাইড্রোজেন বোমার মধ্যে কি হয়? না সংযোজন হয়। কিন্তু আমি যদি দেখি পরমাণু বোমা, অ্যাটম বোম, তাহলে আমরা দেখবো না অ্যাটম বোমের মধ্যে কি হয়? না বিয়োজন হয়। কি হয়? বিয়োজন হয়। তাই হাইড্রোজেন বোমার পরমাণু বোমার তুলনায় হাইড্রোজেন বোম হচ্ছে বেশি পাওয়ারফুল, বেশি ধ্বংসাত্মক। কারণ হাইড্রোজেন বোমার মধ্যে কি হয়? সংযোজন হয়। সূর্যের অভ্যন্তরেও কি হয়? সংযোজন হয়, তাই বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। নেক্সট 6 নম্বরের দাগ বলছে 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত লাগবে? তাহলে আমরা জানি প্রয়োজনীয় বল কত লাগবে। তাহলে বল আমরা জানি যে বলের ফর্মুলা কি? P সমান সমান mf বল। তাহলে আমার কি আছে? মাস, বস্তুর ভর কত আছে? না বস্তুর ভর কত আছে? 25 কিগ্রা আছে।
এম এর মান হচ্ছে কত না 25 বিঘা, এবং ত্বরণ কত আছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে 5 × 5 করে দিই, তাহলে কত হবে আমার না 125 একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, মিটার আছে, তাহলে কি হবে না নিউটন হবে। সেমি পার সেকেন্ড স্কয়ার থাকতো তাহলে কি হতো না ডাইন হতো। তাহলে এখানে আমরা কত নিউটন পাবো না 125 নিউটন আমাদের বলের প্রয়োজন হবে, 125 নিউটন বলের প্রয়োজন হবে। ফর্মুলা মনে রাখবো, পি সমান সমান এম এফ। পি মানে হচ্ছে বল ফোর্স, এম মানে হচ্ছে বস্তুর মাস বস্তুর ভর, আর এফ সমান সমান হচ্ছে ত্বরণ। নেক্সট 7 নাম্বার কোশ্চেন বলছে অলিভার টুইস্ট কার লেখা? অলিভার টুইস্ট একটা হচ্ছে নোবেল, আর ভিক্টোরিয়ান নোবেল, ভিক্টোরিয়ান যুগের একটা বিখ্যাত উপন্যাস। সেই ভিক্টোরিয়া ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগের, যেই ভিক্টোরিয়ান যুগে আমরা দেখবো যে কি হলো না আমাদের দেশে সিপাহী বিদ্রোহ হলো। কি বিদ্রোহ হলো না সিপাহী বিদ্রোহ হলো, যখন ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর সময় এই সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। এবং 1857 সালের পরের থেকে আমরা দেখবো 1858 খ্রিস্টাব্দে ক্ষমতা কিন্তু নিয়েছে মহারানী ভিক্টোরিয়া। আর এই ভিক্টোরিয়ার নাম থেকে ইংল্যান্ডের লিটারেচারের নাম হয়েছে ভিক্টোরিয়ান এজ। যখন ভারতের গভর্নর জেনারেল নাম পরিবর্তন হয়ে কি হয় না ভাইসরয়ের নাম হয়। তাহলে ওই ভিক্টোরিয়ান যুগে একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে অলিভার টুইস্ট। বলছে অলিভার টুইস্ট কার লেখা? চার্লস ডিকেন্স নাকি কালিদাস আমাদের, নাকি শেক্সপিয়ার, নাকি টমাস হারি? তবে অলিভার টুইস্ট কার লেখা? তাহলে আমরা দেখতে হবে অলিভার টুইস্ট হচ্ছে না চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্সের আরো কয়েকটি উপন্যাস আছে যেটা আমাদের মনে রাখতে হবে। কি বললাম না চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান, হি ইজ এ গ্রেট ভিক্টোরিয়ান নভেলিস্ট, আ গ্রেট ভিক্টোরিয়ান নভেলিস্ট। তাহলে আমরা কি পাবো চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত কিছু উপন্যাস, যেমন আমরা পাবো A Tale of Two Cities, A Tale of Two Cities, A Tale of Two Cities। এই টু সিটিজ বলতে কোন দুটো শহরের কথা বলছে এটাও আসতে পারে মিসলেনিয়াস এক্সাম, খুব টাফ কোশ্চেন হবে। টু সিটিজ বলতে এখানে লন্ডন, লন্ডন দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড, and প্যারিস, প্যারিস মিন্স দ্য ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স। তাহলে এখানে দুটো শহর বলতে চার্লস ডিকেন্স কার কোন দুটি শহরের কথা বলেছেন না লন্ডন এবং প্যারিসের কথা বলেছেন। তাহলে লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে, আর প্যারিস হচ্ছে সিন নদীর তীরে, যাই হোক যেখানে আইফেল টাওয়ার আছে, ফ্রান্সের রাজধানী। তো আর একটা আত্মজীবনীমূলক উপন্যাস আছে, সেই আত্মজীবনীমূলক উপন্যাসের নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড। ডেভিড ডেভিড কপারফিল্ড ডেভিড কপারফিল্ড ডেভিড কপারফিল্ড হচ্ছে ওর অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। তাহলে আমরা চার্লস ডিকেন্সের তিনটে উপন্যাস পেলাম, মাস্টারপিস মনে রাখবে, অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ, এন্ড ডেভিড কপারফিল্ড। নেক্সট বলছে 8 নম্বরের দাগে কিং ডানকান চরিত্রটি কার সৃষ্টি? তাহলে কিং ডানকান চরিত্রটি কার সৃষ্টি? এই চরিত্রটা কে সৃষ্টি করেছেন? জেন অস্টেন, নাকি ক্রিস্টোফার মার্লো, নাকি জি বিশপ, জর্জ বার্নার্ড শ, নাকি শেক্সপিয়ার? তাহলে আমরা যদি দেখি কিং ডানকান এই ক্যারেক্টারটা হচ্ছে ম্যাকবেথ নাটকের। যে ম্যাকবেথ নাটক হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি। Macbeth is a shortest tragedy, a famous tragedy written by Elizabethan giant dramatist William Shakespeare। তাহলে লেখা হচ্ছে কি না উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এই ম্যাকবেথ নাটক লিখেছেন, আর ম্যাকবেথ নাটকের যিনি রাজা তার নামই হচ্ছে কিং ডানকান। তাহলে আমরা যদি শেক্সপিয়ার সম্বন্ধে এখানে বলতে চাই তাহলে আমাদের রাত ফুরিয়ে যাবে, শেক্সপিয়ার শেষ হবে না। শেক্সপিয়ার শ্রেষ্ঠ 4টা নাটক আমাদের মনে রাখতে হবে। 4 great tragedies written by William Shakespeare. They are Macbeth, Hamlet, Othello, and King Lear. And he's one of the famous
ট্র্যাজি কমেডি, তার বিখ্যাত যে ট্র্যাজি কমেডির কথা বলতে হয় তাহলে সেটা হচ্ছে কি দ্য মার্চেন্ট অফ ভেনিস। তার বেশ কিছু কমেডি আছে যেটা ক্লাস 11 তুমি হয়তো পড়েছো, সেটা হচ্ছে 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ ইরস, টু জেন্টলম্যান অফ ভেরোনা। এগুলো মনে রাখতে হবে, তার সাথে চরিত্রগুলো এরকম আমি আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে চরিত্রের উপরে, ক্যারেক্টারের উপরে। তাহলে কিং ডানকান চরিত্রটি কার সৃষ্টি? তাহলে আমরা বলবো উইলিয়াম শেক্সপিয়ার। কোন নাটক থেকে? না, নাটকটার নাম হচ্ছে ম্যাকবেথ। নাটকটার নাম কি? না, ম্যাকবেথ। নাটকটার নাম হচ্ছে আমার ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথ নাটক এটা একটা ট্র্যাজেডি, শর্টেস্ট ট্র্যাজেডি। তাহলে শুধু এখানে আমরা কিং ডানকানকে পাবো না, আমরা ম্যাকবেথকে পাবো, এবং ম্যাকবেথের যে ওয়াইফ আছে তাকে আমরা পাবো, তার নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ। আমরা অনেক সময় পাপ করে যাই কিন্তু বুঝি না যে আমরা কি করছি। এই লেডি ম্যাকবেথ একটা বিখ্যাত, কিং ডানকানকে যখন তিনি প্ররোচনা দিলেন, ইনস্টিগেটেড করলেন ম্যাকবেথকে কিং ডানকানকে হত্যা করার জন্য, কিং ডানকানকে যখন হত্যা করা হলো তখন লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত তার মোহভঙ্গ হচ্ছে এবং সে বলছে all the perfume of Arabia cannot fix the little blood of my cannot fix the blood of my little hand। বলছে আরবের সমস্ত সুগন্ধি আতর আমার হাতের সামান্য রক্ত দূর করতে পারবে না, মুছে দিতে পারবে না। তার মানে তিনি সাইকোলজিক্যাল রোগে ভুগছিলেন এবং ওভাবেই তার মৃত্যু হয় অনুশোচনা করতে করতে। তাহলে ম্যাকবেথ আছে, লেডি ম্যাকবেথ আছে, তারপরে আমরা পাবো ডানকানের ছেলে, তার নাম হচ্ছে ম্যালকম ডোনাল্ড পাবো, ম্যাকবেথের ফ্রেন্ড পাবো ব্যাংকোর ছেলে পাবো ফ্ল্যান্স। এই ক্যারেক্টার গুলো আমাদের পড়ে নিতে হবে। নেক্সট আমাদের কি ছিল না, জেন অস্টেন ছিল। তারপরে একটা অপশন ছিল জেন অস্টেন। যদি আমরা জেন অস্টেনকে দেখি, জেন অস্টেন ইনি কিন্তু রোমান্টিক যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক, যার কথা না বললেই নয়। তাই জেন অস্টেনের কিছু বিখ্যাত উপন্যাস যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তারপরে যদি বলি তবে ইমা, ম্যারিজ অ্যান্ড ম্যাচমেকিং, ইমা। তারপরে আছে নদাঙ্গা নেমে, নদাঙ্গা নেমে। পার্সুয়েশন আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে মূলত দুটো, প্রাইড এন্ড প্রেজুডিস আর ইমা। কার সৃষ্টি? না, জেন অস্টেনের সৃষ্টি। তারপর দেখো ক্রিস্টোফার মার্লো। যদি আমরা ক্রিস্টোফার মার্লোর কথা বলি, ক্রিস্টোফার মার্লো ইনি এলিজাবেথিয়ান যুগের বিখ্যাত ট্র্যাজেডি রাইটার, যাকে ফাদার অফ উইলিয়াম শেক্সপিয়ার বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার আগে কিন্তু ক্রিস্টোফার মার্লো নাটক লিখেছেন। তো ক্রিস্টোফার মার্লোর বেশ কয়েকটি নাটকের নাম যদি আমি বলি তাহলে বলবো ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস, যে ডক্টর ফস্টাসে মানুষের লোভ এবং তার পরিণতির কথা বলা হয়েছে। ডক্টর ফস্টাসের মেইন ক্যারেক্টার কিন্তু ডক্টর ফস্টাস। এখানে কিন্তু শয়তানের কথা বলা হচ্ছে, ডক্টর ফস্টাস সেই মেফিস্টোফেলিসের কথা। ডক্টর ফস্টাস যে এডওয়ার্ড দ্য সেকেন্ড। তাহলে তার বিখ্যাত দুটি নাটক যদি আমাদের নাম মনে করলে নয়, সেই দুটো বিখ্যাত নাটক ক্রিস্টোফার মার্লোর যে ডক্টর ফস্টাস এবং এডওয়ার্ড দ্য সেকেন্ড, এই দুটো কিন্তু মনে রাখতেই হবে আমাদের। তারপরে আছে জি.বি. শ, যার যার নাটক অনেকবার এসছে, যিনি জীবনে পুলিৎজার পুরস্কার পেয়েছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি গ্রহণ করেনি। তার জীবনে একজন তার সময়ের বিখ্যাত সব থেকে সুন্দরী নায়িকা, আমেরিকান নায়িকা, তাকে বলেছিল যে তুমি তো দেখতে খারাপ কিন্তু তোমার বুদ্ধি বা তোমার যা বুদ্ধি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার মতো বুদ্ধিমান আমাদের ছেলে হবে এবং আমার মতো সুন্দর তোমার ছেলে হবে। জি.বি. শ বলেছিল, রিজেক্ট করে দিয়েছিল, বলছিল যদি উল্টোটা হয়, তোমার মতো যদি বোকা হয় আর আমার মতো দেখতে যদি অশ্লীল হয় তখন কি হবে ভাবো। জি.বি. শ, এই জি.বি. শ দেখি আমরা, জি.বি. শ, এই জি.বি. শর বিখ্যাত দুটি লেখা হচ্ছে, একটা হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, আর্মস এন্ড দ্য ম্যান,
আর্মস এন্ড দ্য ম্যান, আরেকটা হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, এই দুটো অবশ্যই আমরা মনে রাখবো। শেক্সপিয়ার বললাম। নেক্সট বলছে মিরান্ডা চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকের? যে মিরান্ডা নিয়ে এক সময় এলিজাবেথেন যুগে পুরুষরা চাইতো যে মিরান্ডার মতো যেন মেয়ে হয়। কেন বলেছে? কারণ মিরান্ডা নাটকের শেষেই আমরা দেখবো যে মিরান্ডা বলছে তার নায়ক ফার্দিনান্ডকে যে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে সারা জীবন আমি তোমার দাসী হিসাবে আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। তো এতই মিরান্ডা তার লাভার ফার্দিনান্ডকে ভালোবাসতেন। তাহলে মিরান্ডা চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকের? এটা হচ্ছে তার আরেকটা ট্র্যাজি কমেডি, সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। এই টেম্পেস্ট নাটকের হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত টেম্পেস্ট নাটকের নায়িকা হিরোইন, হিরোইন হচ্ছে কি না মিরান্ডা। যে নাটকের হিরো হচ্ছে ফার্দিনান্ড, যে নাটকের হিরো হচ্ছে ফার্দিনান্ড। তারপর আমরা দেখবো ম্যাকবেথ, বললামই অথেলো। অথেলোর একটা আমরা দেখবো যে সাসপিশন যে আমরা করি, অথেলো একটা ট্র্যাজেডি, আমরা সন্দেহ করি আমাদের ওয়াইফকে বা আমাদের গার্লফ্রেন্ডকে, তার কিন্তু বৈশিষ্ট্য, তার কিন্তু সেই বিষয়বস্তু কিন্তু অথেলো নাটকে উইলিয়াম শেক্সপিয়ার প্রস্তুত করেছে, যেখানে অথেলো নায়ক তার নায়িকা বা তার ওয়াইফ বিউটিফুল, মোস্ট বিউটিফুল কুইন অফ ভেনিস ডেসডেমোনাকে সন্দেহের বশে সে কি করেছিল না হত্যা করেছিল। তাহলে সন্দেহ কতদূর যেতে পারে তার পরিণতি আমরা এখানে দেখবো অথেলো নাটকে। শেষ কোশ্চেন তোমাদের জন্য, নাবার্ডের ফুল ফর্ম তোমরা বলবে, নাবার্ডের ফুল ফর্ম বলবে, এটা তোমাদের জন্য কোশ্চেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।